অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা। নিজের শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত। তাই স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ দিতে এবং সমাধান দিতে আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা। প্রতি শুক্রবার এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনা। স্টুডিওতে থাকেন আমাদের সাথে একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তেমনই একজন আজকে রয়েছেন আমাদের আজকের আলোচনার বিষয়ে ছানি অপারেশন ও লেন্স সংযোজন। আর আমাদের সাথে আজকে আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আফজাল মাহফুজুল্লাহ। দর্শক, আপনাদেরও কিন্তু সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার। ডাক্তার আফজাল, আপনাকে স্বাগত আমাদের স্বাস্থ্য কথায়। আমি যদি শুরুটা করতে চাই আমাদের যে বিষয় ছানি অপারেশন লেন্স সংযোজন, যদি ছানির বিষয়টা দিয়ে যদি শুরু করতে চাই, যে ছানি আসলে কি, কেন হয়, কোন বয়সী মানুষদের বেশি হয়, এটি দিয়ে যদি আজকের আলোচনা শুরু করি। আচ্ছা, ধন্যবাদ আপনার সুন্দর একটি প্রশ্নের জন্য। প্রথমে আমরা জেনে নিই ছানিটা আসলে কি। আসলে চোখ তো একটা অঙ্গ, তো এই চোখের অনেকগুলো পার্টস আছে। যে একটা পার্টস যদি আমরা ধরি সেটা হলো লেন্স। তো লেন্সটা যখন ঘোলা হয়ে যায় তখন সেটাকে আমরা ছানি বলি। তো এটাকে ছানি বলার কারণ হচ্ছে এটা একটা ঘোলা একটা পদার্থ তৈরি করে। নর্মালি এটা ট্রান্সপারেন্ট একটা মিডিয়া থাকে, কিন্তু ওই ট্রান্সপারেন্ট মিডিয়াটা যখন আলো আর পাস করতে পারে না তখন সেটা বাধাপ্রাপ্ত হয় রেটিনাতে আলো পৌঁছাতে। তখন সেই বাধাপ্রাপ্ত অংশটাকে সরিয়ে আরেকটা স্বচ্ছ কাচ সদৃশ লেন্স বসানো হয়। সেই জন্য এটাকে বলা হয় ছানি অপারেশন ও লেন্স সংযোজন। মানে ছানিটা সরিয়ে ফেলে তার বদলে একটা লেন্স সংযোজন করে, মানে দুটি আসলে একটির সাথে একটার সাথে একটা সম্পর্কিত আসলে। জি, মানে এটি কেন হয় বা কোন বয়সী মানুষদের বেশি হয়? প্রথমেই আমরা বলি, যদি প্রথম ধাপে যদি আমরা চিন্তা করি ছানি কাদের হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বয়স্কদের ক্ষেত্রেই ছানিটা পেয়ে থাকি। এটাকে বলে এজ রিলেটেড ক্যাটারেক্ট। আরেক ধরনের ছানি আছে, ডায়াবেটিক ক্যাটারেক্ট হতে পারে, ট্রমাটিক ক্যাটারেক্ট মানে আঘাতজনিত ছানি হতে পারে। মানে এটা হচ্ছে একটা লেন্সের মধ্যে কিছু প্রোটিন ম্যাটেরিয়াল থাকে, যখন সেটা আঘাতপ্রাপ্ত হয় সেই প্রোটিনটা ডিনেচার্ড হয়ে যায়, হয়ে গিয়ে ওখানে স্বচ্ছ অংশটা অস্বচ্ছ হয়ে যায়, সেটাকে একটা ছানি বলে। এটা আঘাতজনিত কারণে হতে পারে। অর্থাৎ যে কোনো আঘাত, মানে হাতের আঘাত, তারপর জোরে কোনো কাঠের আঘাত, অথবা যে কোনো রোড অ্যাক্সিডেন্ট, এসব ক্ষেত্রে চোখে আঘাত লাগলে কিন্তু ছানি পড়ে যাওয়ার সম্ভাবনা খুব প্রবল হয়। এটা হলো একটা ট্রমাটিক ক্যাটারেক্ট, আর একটা হচ্ছে এজ রিলেটেড ক্যাটারেক্ট। আর কিছু সিস্টেমিক ডিসঅর্ডারের জন্য ছানি হতে পারে, তবে এগুলো রেয়ার। মেইন আমরা যেগুলো পাই 80% সেগুলো হচ্ছে বয়সজনিত ছানি। সেই ক্ষেত্রে আসলে অল্প বয়সীদের সেই আসলে সম্ভাবনা, আপনি যেটি বলেন যে দুর্ঘটনা বা কোনো ধরনের নির্দিষ্ট কারণ না থাকতে, একটু যদি বাংলাদেশের চিত্রটা যদি আমি দেখি, এটি কি আসলে বয়সের সাথেই সম্পর্কিত, নাকি আসলে অঞ্চল ভেদেও জিনিসগুলো কম বেশি হতে পারে? বাংলাদেশে বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে বেশি বা উন্নত বিশ্বে কম? এগুলো বেসিক্যালি বয়সজনিতই হয়ে থাকে। মানে বয়সের সাথে যেমন আমরা দেখি কি, হাঁটতে চলতেও তো কষ্ট হয়ে যায়, তারপর হাঁটুতে ব্যথা হয়, হাতে পায়ে ব্যথা হয়, জয়েন্টে ব্যথা হয়, সেরকম ডিনেচারেশন সব বডির প্রত্যেকটা অঙ্গে হয়। সেক্ষেত্রে লেন্সের ক্ষেত্রে একই রকম প্রভাব পড়ে এবং লেন্সটা ধীরে ধীরে অস্বচ্ছ হয়ে যায়। অর্থাৎ আপনি যে বলেন যে এটা আসলে বয়সের সাথে সম্পর্কিত কিনা, অবশ্যই বয়সের সাথে সম্পর্কিত এই জন্য যে আমরা যে কোনো 60 বছর ঊর্ধ্বের যে কোনো লেন্স পরীক্ষা করলেই কিছু ছানি পাই। যখন রুগীরা আমাদের কাছে চশমা নিতে আসে, আমরা কিন্তু পরীক্ষা করে ছানি পেয়ে যাই। আমরা কিছু রুগীকে বলি যে আপনার ছানি আছে, আবার গ্রেড 2 নিচে থাকলে আমরা তাদেরকে বলি না, তাদেরকে চশমা দিয়ে ছেড়ে দিই। এই জন্য বলি না, কারণ ছানির কথা বলে তারা একটু ডিসহার্টেন হয়ে যায় যে আমার ছানি পড়ে গেল, কী করতে হবে, একটু উদ্বিগ্ন হয়। আমরা তাদের অবস্থা বুঝে আমরা তাদেরকে ডিক্লেয়ার করি তার ছানিটা কতটুকু আছে। একটু লক্ষণের দিকে যদি আসি, যে একজন মানুষ বা একজন রোগী ঠিক কখন বুঝবেন তার ছানির সংক্রান্ত বিষয়ে চিকিৎসকের কাছে যাওয়া উচিত? একজন রোগী তখনই ডাক্তারের কাছে যান যখন সে চোখে ঝাপসা দেখে। এখন ঝাপসা তো অনেক রকম ফের আছে। দেখবেন যে অনেকে অনেক কম দেখছে কিন্তু তার তেমন কোনো প্রবলেম হয় না, কারণ তার দৈনন্দিন জীবনে কোনো সমস্যা হচ্ছে না। আবার অনেকে সামান্য পরিবর্তনই সে অনেক ভালো একটা প্রভাব ফেলে তার লাইফে। এখন কখন সে বুঝবে তার ছানি পড়েছে? প্রথম কথা হচ্ছে সে ঝাপসা দেখবে। ঝাপসাটা কীরকম? যেই ঝাপসাটা চশমার কারেকশনেও সে লাইনগুলো সব কমপ্লিট পড়তে পারছে না। আমাদের অনেকগুলো লাইন আমরা পড়াই, 666, 36, 24, 6টা লাইনের মতো পড়াই। তো যখন রুগী সবগুলো লাইন পড়তে পারবে না তখন ধরে নিতে হবে যে তার ছানি পড়েছে। এখন ছানিটা কীরকম? যে আমি পাওয়ার দিলাম কিন্তু পাওয়ারে কারেকশনে তার সবগুলো দৃষ্টি ক্লিয়ার হচ্ছে না, এমনকি কাছে দেখতে গেলেও তার ঝাপসা লাগছে। এবং তার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া, যেমন রোদে গেলে মাথা ব্যথা করছে, রোদে গেলে কষ্ট হচ্ছে, রাস্তা পার হতে গাড়ির হেডলাইট পড়লে ঝাপসা হয়ে আসতেছে। বিভিন্ন কিছু লক্ষণ দেখলে বোঝা যাবে যে তার এখন ছানি
অপারেশনের উপযুক্ত পর্যায়ে চলে গেছে। অর্থাৎ সব ছানি যে পড়লে অপারেশন করতে হবে তা না, যেই ছানিটা তার লক্ষণকে পর্যায়ে ছাড়াই যাবে তখন আমরা বুঝবো যে তার অপারেশনের পর্যায়ে চলে গেছে। চোখের ছানির আরেকটা প্রসঙ্গে যদি আপনাকে একটা প্রশ্ন করি, যেটি হচ্ছে যে আপনি বললেন যে বয়সের সাথে এটি সরাসরি সম্পর্কিত, খাদ্যাভ্যাস বা জীবনযাপনের সাথেও কি এটি সম্পর্কিত? হ্যাঁ, কিছু ছানি যেমন আছে ঔষধজনিত ছানি, যেমন আমরা এখন যত্রতত্র বিভিন্ন ব্র্যান্ডের ওষুধ খেয়ে ফেলি। স্টেরয়েড জাতীয় কিছু ওষুধ আছে যেগুলো সরাসরি ছানির সাথে সম্পর্কিত। স্টেরয়েড জাতীয় যদি অনেক দিন ওষুধ খায়, সেই ধরনের একটা ছানি পড়ে যায়, সেটা কিন্তু বয়স মানে না, সে কিন্তু 34-35 ইয়ার্সেও পড়ে যায়। সেটা হচ্ছে ঔষধজনিত ছানি, এটা স্টেরয়েড ইনডিউসড ক্যাটারাক্ট বলা হয়। স্টেরয়েড ইনডিউসড ক্যাটারাক্ট ডিফারেন্ট টাইপের, এটা পোস্ট সাবক্যাপসুলার ক্যাটারাক্ট হয় এবং এটা যে কোনো বয়সে হতে পারে। ধরেন একটা যদি 16 বছরের ছেলেও যদি 3 মাস বা 4 মাসের বেশি স্টেরয়েডটা খেয়ে ফেলে, তাহলেই কিন্তু তার ছানি পড়ে যাবে এবং সেই ছানিও কিন্তু অপারেশন করে লেন্স বসাতে হবে। সুতরাং আমাদের বয়সের সাথে সাথে কিন্তু কিছু ওষুধ বিবেচনায় আনতে হবে, যে ওষুধজনিত ছানি যাতে না পড়ে, বুঝে শুনে ওষুধ খেতে হবে। আমরা অনেক সময় ওষুধ খাই, ইনগ্রিডিয়েন্টস পড়ি না, কিছু ওষুধের সাথে কিন্তু ইনগ্রিডিয়েন্টস এরকম স্টেরয়েড অ্যাড করা থাকে। সেগুলোর ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সকল ওষুধ খাওয়ার আগে কিন্তু দেখে নিতে হবে। এই জন্য কিন্তু ছানির প্রকোপ এবং বিভিন্ন চোখের সমস্যা কিন্তু বাড়ছে বিভিন্ন কারণে। আপনার কথার প্রসঙ্গ ধরে যদি বাংলাদেশের চিত্রটা কেমন চোখের ছানি, বাংলাদেশের চিত্রটা মানে যদি আমরা এটা কি বলি, বাড়ছে আপনারা কয়েক বছর ধরে দেখছেন আসলে নাকি? আমাদের ব্যাকলগই রয়ে গেছে। এটা ছানিটা এমনভাবে ব্যাকলগ জমছে যে প্রতি বছরে এমন পর্যায়ে চলে যাচ্ছে যে আমরা শেষ করতে পারছি না। আসলে বেসিক্যালি এটা এমন না যে ইদানিং বাড়ছে, এটা অনেক দিন থেকেই বেড়েই ছিল, কিন্তু এই ব্যাকলগটা আমরা প্রতিহত করার জন্য আমরা ন্যাশনাল আই কেয়ার গাইডলাইনে কিছু ব্যাপক প্রচারণা এবং সার্জারির কিছু ব্যবস্থা করা হয়েছিল এবং এই ব্যবস্থার মাধ্যমে কিন্তু অনেক ব্যাকলগ প্রিভেন্ট করা হয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে কি যে আমরা তো শুধু শহর নিয়ে চিন্তা করলে হবে না, প্রত্যন্ত গ্রামাঞ্চল নিয়েও চিন্তা করতে হবে। সেখানেও দেখা যায় যে অনেক ছানি যে পরিমাণ বাড়ছে, আমরা সার্জারি করে কিন্তু সে পরিমাণ ছানি অপারেশন করতে পারছি না। সেইভাবেই ছানিটা নির্মূল করার চেষ্টা চলছে সরকারি পর্যায়ে। জি, আমরা লক্ষণগুলো শুনলাম, সেক্ষেত্রে বাংলাদেশের চিত্রটাও আমরা কিন্তু পেলাম আপনার কাছ থেকে যে বাড়ছে। এটির কারণ কি বলে মনে হয়, যে কোন কারণে বা যদি আমরা এখন বলি যে একটা হচ্ছে আমাদের বর্তমান ডিভাইস নির্ভরতা, সেখান থেকে একটা আলট্রাভায়োলেট রে আমাদের চোখে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এছাড়া আমরা যদি বলি আমরা নিয়ার বেশি করছি, কাছের কাজ বেশি করছি, দূরের কাজ কম করছি, দূরদৃষ্টি কমাই দিচ্ছি এবং চোখের কাজের ব্যাপকতা বৃদ্ধি পাচ্ছে এবং সাথে দেখা যায় প্রযুক্তি নির্ভর হয়ে পড়ছি। এসবও একটা ছানির একটা কারণ। সাথে আমাদের কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বললাম, সেই ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার একটা কারণ। আর সাথে যদি কিছু আমরা বর্তমানে যে রোড অ্যাক্সিডেন্ট, তারপর ট্রমা, অ্যাসল্ট, এগুলো বেড়ে যাচ্ছে, এগুলো একটা কারণ। তবে সেই সাথে সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে বয়সজনিত ছানিটাই আমাদের টার্গেট বেশি, কারণ 80% আমরা বয়সজনিত ছানিটাই পাচ্ছি এবং এই বয়সজনিত ছানির ব্যাকলগ যাতে না হয়ে যায় সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা মানে ছানি অপারেশনের রেটটা সব চক্ষু বিশেষায়িত হাসপাতালে কিন্তু রেটটা বাড়িয়ে রাখার চেষ্টা করছি। হ্যাঁ, শুনবো নিশ্চয়ই। আমরা লক্ষণগুলোর কথা শুনলাম এবং কেন হয়, কাদের হয়, কি কারণে হয় সেগুলোও শুনলাম। আমরা ছানি অপারেশন এবং লেন্স সংযোজন, যেটি আপনি নিজেই ব্যাখ্যা করলেন শুরুতে, সেগুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলবো একটা বিরতি থেকে ফিরে এসে। বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড নিবেদিত স্বাস্থ্যকথা সংগঠন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথায়। আজকের আলোচনা বিষয় ছানি অপারেশন ও লেন্স সংযোজন। আর আমাদের সাথে আছেন ডাক্তার সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজাল মাহফুজুল্লাহ। ডাক্তার আফজাল, আমরা লক্ষণগুলোর কথা শুনলাম, রোগের কথা শুনলাম, যদি একটু সমাধানের দিকে আসি, একজন রোগী ঠিক কখন বুঝবেন, সেটি তো ডাক্তারই বলবেন যে আসলে কখন তার ছানি অপারেশন করা উচিত, কিন্তু লেন্স সংযোজন বা লেন্সটা আসলে কেন জরুরি, কোন অর্থে জরুরি এই ছানি অপারেশনের সাথে? আচ্ছা, লেন্স আমরা যদি আমরা আগের হিস্ট্রিতে ফিরে যাই, 1990-80 এই দশকে শুধুমাত্র লেন্সটা সরাই দেওয়া হতো। আমি বললাম না, একটা পদার্থ ঘোলা হয়ে যায়, শুধু ঘোলা অংশটা সরাই দেওয়া হতো, কিন্তু কোনো লেন্স দেওয়া হতো না। কিন্তু মেইন বিবেচ্য বিষয় হচ্ছে যেটা আমরা সরাই দিচ্ছি সেটার মধ্যে কিন্তু একটা পাওয়ার আছে, অ্যারাউন্ড 20-25 পাওয়ার আছে। তো আমি যদি সরাই দিই তাহলে তো সে ক্লিয়ার আলো ঢুকবে কিন্তু ফোকাস তো করতে পারবে না, তো সে সব কিছু দেখবে কিন্তু ঝাপসা। এই জন্য আমরা দেখবো যে আমাদের নানি দাদিদের একটা চোখে মোটা চশমা দেওয়া থাকতো, +10 পাওয়ারের একটা চশমা দেওয়া থাকতো। এখন দেখবেন যে কারো চোখে কিন্তু +10 পাওয়ারের চশমা থাকে না। কেন থাকে না? কারণ সেই পাওয়ারটা কিন্তু ভিতরে আমরা ছানি অপারেশন করে
আবার এটা বসিয়ে দিয়ে মানে আমরা আগে দেখতাম যেটি যে অপারেশনের পরেও একটি মোটা চশমা দেওয়া হতো, কিন্তু এখন কিন্তু আমরা সেটা দিচ্ছি না, কারণ ওই পাওয়ারটাই কিন্তু আমরা ভিতরে বসাই দিচ্ছি। তো ওই পাওয়ারটা বসায় দেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা যখনই ছানি অপারেশন করতে যাই বলে দিই আপনার কোন লেন্সটা দিবেন, তখন রুগীর একটা বিড়ম্বনায় পড়ে, আর লেন্স অপারেশন করতে গিয়ে আরেক বিপদে পড়ে গেলাম যে কোন লেন্সটা দিব আমি তো বুঝতে পারছি না। আসলে রুগীরা তো আসলে বুঝতে পারবে না, আসলে রুগীদেরকে আমরা বুঝাই বলতে হবে যে কোন লেন্সটা তার জন্য সুইটেবল। এখন যদি কেউ 80 বছরের বয়সে আমার কাছে যে বলে আমি কোন লেন্সটা লাগাবো, আমি বলবো আপনি ইউনিফোকালই লাগান। কিন্তু যদি একটা ওয়ার্কিং পিপল 50, 40 ইয়ার্স, 60 ইয়ার্স, 50 ইয়ার্স, তারা তো সবসময় কম্পিউটারে ওয়ার্ক করছে, মোবাইল চালাচ্ছে, লেখালেখি করতেছে, তাদেরকে আমি বলবো আপনি ট্রাইফোকালে যাবেন। তো এখন ইউনিফোকাল কি ট্রাইফোকাল কি সেটা বুঝে তারপর অপারেশনে যেতে হবে। তাহলে ইউনিফোকালটা কি? ইউনিফোকালটা হচ্ছে আপনি বুঝে নিতে হবে যে আপনি দূরের দৃষ্টি ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু বই পড়তে গেলে কিন্তু আপনাকে চশমা লাগবে অল টাইম। এটা হচ্ছে ইউনিফোকাল লেন্স। নর্মালি আমরা যেগুলো লাগাচ্ছি সিঙ্গেল পিস বা মাল্টি পিস যা আছে সব ইউনিফোকাল। ট্রাইফোকাল বা মাল্টিফোকালটা কি? দূরের দৃষ্টিও ক্লিয়ার হয়ে যাবে, কাছের বই পড়াও ক্লিয়ার হয়ে যাবে। তো এটা কিভাবে হবে? ওই লেন্সটাই বিশেষায়িতভাবে তৈরি যে দূরের দৃষ্টি কাছের দৃষ্টি মাপ করা আছে। এখন অনেকে বলবেন যে ম্যাক্সিমাম তো ইউনিফোকাল লাগাচ্ছে, আমি কেন ট্রাইফোকাল লাগাবো? এখানে ট্রাইফোকালের বিষয় হচ্ছে কি, একজন ডাক্তারকে বুঝতে হবে কার ট্রাইফোকাল লাগবে, কে এটা ইউজ টু হতে পারে, জীবনযাপনের সাথে সম্পর্কিত। আরেকটি ব্যাপার হচ্ছে ট্রাইফোকাল লেন্স দেওয়ার আগে কিন্তু পেশেন্টের সাথে বসতে হবে, পেশেন্টকে বুঝাতে হবে এবং কি করলে সে ভালো দেবে সেটাও বুঝাতে হবে। সেই সাথে কোন পাওয়ারটা লাগবে এক্স্যাক্ট পাওয়ারটা চোখের ভিতরে প্লট করতে হবে। যদি পাওয়ার ভ্যারিয়েশন হয় তাহলে কিন্তু পেশেন্ট বিপদে পড়ে যাবে। অর্থাৎ লেন্স বসানোর আগে ডাক্তারকে ওইভাবে বিচক্ষণতার সাথে নির্ণয় করতে হবে কোন পাওয়ারটা সে বসালে পেশেন্ট একেবারে স্যাটিসফাইড হতে পারবে দূরে এবং কাছে। জি, অনেক কিছুই জানলাম। লেন্স সংযোজনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে মানে বাংলাদেশে আমরা যেটি দেখি যে লেন্স সংযোজনের কথা বললেন, সেই ক্ষেত্রে মানে অপারেশনের পরের আসলে ধাপগুলো কি হয় বা কোন ধরনের পরিস্থিতি তৈরি হয় একজন রোগী? আচ্ছা, পূর্ববর্তী ধাপ তো সবাই জেনেই আসে যে অপারেশন করতে হবে। তো এখন আমি বলবো যে পরবর্তী ধাপ, আসলে অপারেশনটা কিন্তু হায়েস্ট 15 থেকে 20 মিনিটের কাজ। এখন আসি অপারেশনের সময় কী করতে হয়। আমরা আগে ইনজেকশন দিয়ে ব্লক দিয়ে নিতাম, অ্যানাস্থেসিয়া দিয়ে নিতাম। এখন কিন্তু আমরা অ্যানাস্থেসিয়াও দিই না, শুধুমাত্র একটা ড্রপ দিয়ে দিই অথবা জেল দিয়ে দিই, দিয়ে সেটাকে একটা সারফেস অ্যানাস্থেসিয়া বলে। রুগী কিন্তু কিছু বুঝতে পারে না, শুধু চোখ নাড়ানাড়ি করতে পারে, কিন্তু আমরা রুগীকে ইনস্ট্রাকশন দিয়ে দিই আপনি চোখ নাড়াবেন না, শুধু আলোর দিকে তাকিয়ে থাকবেন। আমরা একটা আলো দিই, সেই আলোর দেওয়া অবস্থায় রুগী তাকিয়ে থাকে এবং তার মধ্যে 15 মিনিটের মধ্যে কিন্তু আমরা কাজ শেষ করে ফেলি। এটাতে সুবিধা যেটা, এটাতে কিন্তু ব্যান্ডেজ লাগে না। তো ম্যাক্সিমাম রুগী কিন্তু ভয় পায় ইনজেকশন, এখানে ইনজেকশনও লাগে না, তাহলে ব্যান্ডেজও লাগে না, ইনজেকশনও লাগে না, মানে অপারেশনের পর থেকেই সে কিন্তু দেখা শুরু করে দেয়। তো পরবর্তী ধাপ তাহলে কী হবে? তাহলে কিন্তু ব্যান্ডেজ খোলার আর কোনো কাজ নেই। তাহলে আমরা আগে কি বলতাম যে অপারেশনের পরের দিন আসবেন, ব্যান্ডেজ খুলে দেবো। আমি একটু আপনাকে থামাই, এই জায়গাটা আরো ভালোভাবে শুনবো। আমাদের সাথে টেলিফোনে একজন দর্শক যুক্ত রয়েছেন, তার কাছ থেকে একটু শুনবো। দর্শক নাম বলে প্রশ্ন করুন, আমাদের চিকিৎসক, বিশেষজ্ঞ চিকিৎসক যিনি আছেন তিনি শুনতে পাচ্ছেন। জি স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। জি জি শুনতে পাচ্ছেন, আপনার প্রশ্নটি করুন। স্যার আমি একটা প্রশ্ন হলো স্যার, আমার মায়ের বয়স 65 বছর হবে, তার দু চোখেই ছানি অপারেশন করা হয়েছে। আপনার চোখে চুলকাইতো এবং ময়লা আসতো, কিন্তু তারপরও দুইটা অপারেশন করার পরও সেই একই প্রবলেমই দেখা দিচ্ছে স্যার। আপনার হলো চুলকাচ্ছ এবং সেই ময়লাটাই আসতেছে। তাহলে আমি যে অপারেশন করাইলাম তাতে আমাকে উপকারিত হইল না স্যার, আসলে কারণটা কি স্যার? আচ্ছা, ধন্যবাদ আপনাদের, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন প্রশ্নের জন্য। হ্যাঁ, অনেকেই এরকম, যেমন অনেকেই বলে যে ছানি অপারেশন করালাম কিন্তু চুল কাটছেও, পানিও পড়তেছে। এখানে একটা ব্যাপার বলে রাখি, আপনি কিন্তু অপারেশন করেছেন আসলে বেসিক্যালি দেখার জন্য। তো সে হয়তো ঝাপসা দেখতো, ঝাপসা দেখার জন্য সে ছানি অপারেশন করেছে, কিন্তু এখন তার সমস্যা চুলকানি আর পানি পড়া। তো চুলকানি পানি পড়ার দুইটা কারণ হতে হয়। আমি প্রথম যদি বলি, প্রথম কারণ অ্যালার্জিক, তো অ্যালার্জিক ফুডগুলোকে তাকে অ্যাভয়েড করতে হবে। 2 নাম্বার বলি, তার মা যেহেতু 65 বছর বয়স বললো, তার মা হয়তো অপারেশনের পরে চশমা দিয়েছেন কিনা আমি জানি না, যদি চশমা না দিয়ে থাকেন অবশ্যই কিন্তু চশমা দিতে হবে। ওই যে বললাম ইউনিফোকাল আর ট্রাইফোকাল, ওনার মা হয়তো ইউনিফোকাল লেন্সটা লাগিয়েছে, যে দূরে কাজ ক্লিয়ার হয়ে গেছে কিন্তু কাছে সে পড়তে পারতেছে না। যখন সে জোর করে পড়তে চায় তখন চোখে চাপ পড়ে এবং চোখে পানি পড়ে। তো সিম্পল, তার আম্মা যদি বা কোনো কিছু দেখতে যায় তাহলে একটা যদি চশমা নিয়ে নেয় নিকটস্থ হাসপাতাল থেকে, যে কাছের একটা বই পড়ার জন্য চশমা, তাহলে কিন্তু তার আম্মার সমস্যা চলে যাবে হয়তো বা। এটা যদি দ্বিতীয় কারণটা হয়ে থাকে। আরেকটা কারণ হতে পারে যে লেন্স
লাগানোর পরবর্তীতে কিন্তু অনেক সময় ক্যাপসুলটা ঘোলা হয়ে যায়। এটা ধরেন 5 বছর বা 10 বছর পর অনেকের ক্ষেত্রে রিজেনারেট করে পিছনের ক্যাপসুলটা, সেটাকে বলে সিউডোফোকাই উইথ পিসিও, মানে পোস্টেরিয়র ক্যাপসুলার ওপাসিটি। সেই পোস্টেরিয়র ক্যাপসুলার ওপাসিটি হলে দেখা যায় যে সে চশমা দিয়েও কিন্তু ভালো দেখবে না, তখনও কিন্তু সে জোর করলে পানি পড়বে। সেক্ষেত্রে কিন্তু সিম্পল একটা লেজার ট্রিটমেন্ট করে ফেললে কিন্তু আবার আগের মতো স্বচ্ছ দেখতে পারবে। 3টা কারণের যে কোনো একটা কারণ যদি তার হয়ে যায়, তাহলে 3টা কারণ সমাধান করলে কিন্তু তার মায়ের সমস্যা এবং সমাধান হয়ে যাবে। নিশ্চয়ই বিশেষজ্ঞ একজন চিকিৎসক জি জি, অবশ্যই গেলে নিশ্চয়ই একজন তিনি, বিশেষজ্ঞের কাছে গেলে এটি এটি নির্ণয় করতে হবে যে কোনটা সমস্যা হচ্ছে তার। জি, আমরা যে আলোচনায় ছিলাম যে অপারেশনের পরের যে আচ্ছা, বিষয়গুলো, অপারেশনের পরবর্তী বিষয়, তাহলে দেখেন ব্যান্ডেজ খোলার বিষয় কিন্তু থাকছে না। তাহলে কি হচ্ছে, অপারেশনের পরবর্তী কিন্তু রোগী আমার দিকে তাকিয়ে চলে যাচ্ছে অপারেশন থিয়েটার থেকে, এবং অপারেশন থিয়েটারে চলে যাচ্ছে, পরের দিন সে দেখিয়ে যাবে যে তার কোনো কমপ্লেন আছে কি না, ড্রপগুলো ঠিকমতো দিচ্ছে কিনা। এই উদ্দেশ্যে কিন্তু আমরা পরের দিন আসতে বলি, পরের দিন কিন্তু আমরা কোনো ড্রেসিং করতে আসতে বলি না। এটা হলো সবচেয়ে বড় দিক। তো এখন দেখেন, যে রুগীর ব্যান্ডেজ দেওয়া হলো না, ড্রেসিং লাগলো না, সে কিন্তু নিজের থেকে ড্রপ দিচ্ছে অপারেশনের 10 মিনিট পর থেকেই। এখন আমরা আসি, অনেকে বলে যে স্যার আমরা এখন অপারেশন করতে পারবো না, কারণ আমার এক খালা আসবে গ্রামের বাড়ি থেকে, সে আমাকে সহযোগিতা করলে আমি অপারেশন করতে পারবো না। এত রেস্ট্রিকশনের ভিতরে কিন্তু এখন ছানিয়া অপারেশন নেই। তো কি, এখন ছানিয়া অপারেশনের পরবর্তী কিন্তু আমরা মাত্র 2টো ড্রপ দিই, একটা অ্যান্টিবায়োটিক, একটা স্টেরয়েড, এবং একটা কিন্তু 15 দিন আর একটা কিন্তু 1 মাস। এবং আমরা প্রথম ড্রপটা দিব 6 ঘন্টা পর পর, দ্বিতীয় ড্রপটা 4 ঘন্টা পর পর। এভাবে যদি ড্রপ দিই, একটা মানুষ কিন্তু নিজেই ড্রপ দিতে পারছে, তার হেল্পিং হ্যান্ডও কিন্তু প্রয়োজন নাই। সুতরাং ছানিয়া অপারেশনটা কিন্তু এখন অনেক ইজি, এটাকে এখন আর কমপ্লিকেটেড পর্যায়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, বা অন্তত আতঙ্কিত হওয়ার কিছু নাই যে আমার অমুক সময় রিলেটিভ থাকবে বাসায়, তাহলে আমি কাজ করতে পারি। ইভেন সেগুলো 3 দিন পর থেকেই দিনের সব কাজ করে ফেলতে পারবে, নিজের কাজ বা বাসার কাজও শুরু করে দিতে, এবং ইভেন অফিস ওয়ার্কও কিন্তু আমি 3 দিন থেকে 4 দিন বা 7 দিন পরে শুরু করে দিতে বলি। কারণ যত কাজ শুরু করে দিবে তত কিন্তু সে অ্যাক্টিভ হয়ে যাবে। শুধু পানিটা লাগাবে না 15 দিন, কিছু কেয়ারফুল মেজারমেন্ট তাকে নিতে হবে, সে অ্যাক্টিভ থাকবে কিন্তু একটু কেয়ারফুল থাকবে, তাহলেই হয়ে যাবে। আরেকটা ব্যাপার বলি, কালো চশমা। আমাদের প্রচলিত আছে যে ছানিয়া অপারেশন করলেই কালো চশমা পড়তে হবে, দেখবেন যে কালো চশমা পরে ঘুরে বেড়াচ্ছে। কালো চশমাটা কিন্তু কোনো ম্যান্ডেটরি কিছু না, এটা একটা বহুল প্রচলিত একটা কালো চশমা চলছে। আপনি যদি সাদা চশমা পরে থাকেন তাও কিন্তু কোনো অসুবিধা নেই। এখন আসি কেন চশমাটা যদি আপনি প্রথম 2-3 দিন রাখতে চান এভাবে যে চোখে হাতের বাড়ি লাগলো না, চোখে ধুলাবালি কম গেল, এক ধরনের সাবধানতা, নিরাপত্তা। এটা কিন্তু এমন না যে আপনার আলোতে চোখের ক্ষতি হয়ে যাবে, লেন্সের ক্ষতি হয়ে যাবে, এরকম কোনো কিছু না। আপনি চশমা না দিলেও কোনো অসুবিধা নেই যদি আপনি প্রোটেক্টিভ মেকানিজম নিতে পারেন। শুধুমাত্র বাইরে যাওয়ার সময় আপনি একটা সাদা চশমা পরে গেলেন, তাহলে কিন্তু হয়। আলো কিংবা ধুলোবালি, জি জি। একদম শেষ দিকে চলে এসেছি আমরা। চোখের যত্নে, মানে আমরা তখন শুনলাম যে ছানির কথা শুনলাম, অপারেশনের কথা শুনলাম, লক্ষণ শুনলাম, সেগুলোর নানা কিছু শুনলাম। চোখের যত্নে আসলে মানুষ কি করতে পারে, বা কেন আসলে এটি জরুরি? চোখের যত্নে মানুষ আসলে যেটা করবে যে বর্তমান প্রেক্ষাপট ডিভাইস নির্ভরতা কমায় দিতে হবে। ডিভাইস, তারপর গ্যাজেট যা আছে, যেমন বর্তমান প্রেক্ষাপটে মানুষ দেখা যায় যে চোখের কাজ নিয়ে সারাদিন ব্যস্ত। আপনি খেয়াল করে দেখেন, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকতে চোখ। ঘুম থেকে ওঠার পর থেকে কিন্তু চলতেছে চোখের কাজ, যখন ফ্রি হচ্ছে তখনও কিন্তু সে অ্যামিউজমেন্ট যেগুলো নিতেছে, যেগুলো কাজ করছে, সবগুলো কিন্তু চোখ নিয়ে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মোবাইল ডিভাইস, টিভি, ক্যামেরা, সবই কিন্তু চোখ নির্ভর। সুতরাং আপনার খেয়াল করতে হবে আপনার দৈনন্দিন কাজের একটা সময় কিন্তু চোখকে রেস্ট দেওয়ার একটা প্রবণতা তৈরি করতে হবে। কীভাবে? আপনি চোখ কিছুক্ষণ রেস্ট নিতে পারেন, চোখ বন্ধ করে থাকতে পারেন, দূরে তাকাতে পারেন, কাছের ওয়াক কমায় দিতে পারেন। এগুলো করলে কিন্তু চোখের জন্য অনেক ভালো একটা ব্যায়াম হয়। জি, অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফজাল মাহফুজুল্লাহ, আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে আজকের সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা এই ছিল আজকের মতো। সঙ্গে থাকুন।